প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে না আসা এবং -2, -4 যে রাজনীতি, এছাড়া আ নির্বাচনের যে অবস্থা, নির্বাচন নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মৃত্যুর শয্যায় আছেন বলে খবর হয়েছে। দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো তার সর্বশেষ অবস্থা কি, এটা এখন পর্যন্ত আসলে সঠিকভাবে কেউই জানে না। নানা ধরনের কানাঘুষা চলছে। কেউ মনে করছেন যে খালেদা জিয়া ইতোমধ্যে হয়তো মারা গেছেন। কিন্তু মাকে দেখতে তারেক রহমান দেশে আসতে পারতেছেন না। তিনি দেশে ফেরাটাকে রিস্ক মনে করছেন। কেউ মনে করতেছেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরে গেলে তাকে হয়তো মেরে ফেলা হবে। তার জীবনের উপরে ঝুঁকি আছে। আ বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হলেও তিনি সেটাতে তেমন আশ্বস্ত হননি, সেটা বোঝা যাচ্ছে। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি বলেন যে তার দেশে ফেরাটা শুধু তার একার উপরে নির্ভর করে না, এতে আরো অনেকেই জড়িত। তো ইত্যাদি নানা কারণে দেশের রাজনীতিতে নানা কানাঘুষা চলতেছে। অনেকেই তারেক রহমানকে দোষারোপ করতেছেন যে তিনি এতদিন পরেও এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, যারা তাকে নির্যাতিত করেছিল, কারাবরণ করতে বাধ্য করেছিল এবং তিনি মুচলেকা দিয়ে সেখান থেকে লন্ডনে চলে যান এবং সেখানে টেম্পোরারি স্ট্যাটাসে আছেন এরকম বলতেছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে। তো তাকে কেন ট্রাভেল পাস দেওয়ার দরকার পড়লো সেটাও আসলে জানা যায়নি। তার পাসপোর্ট নেই। আর পাসপোর্ট দিতে লন্ডন লন্ডনে যে বাংলাদেশের হাই কমিশন, তাদের তো তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই ধরনের কথাবার্তা কেন উঠতেছে সেটা নিয়েও অনেক জনমনে অনেক প্রশ্ন। এছাড়া তিনি ভোটার হননি এরকম কথাও আলোচনায় এসছে। তো তারেক রহমান দেশের নাগরিক, তিনি ভোটার হননি এটা আবার কি ধরনের কথা? ভোটার তো যে কেউই হইতে পারে। বাংলাদেশের নাগরিক যারা তারা বিদেশ থেকে যেকোনো সময় ভোটার হতে পারে। তো যাই হোক, এগুলি রাজনীতি। অনেকেই তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে রাজনীতি করছেন। বিশেষ করে মাকে, অসুস্থ মাকে দেখতে আসার যে একটা আবেগীয় মূল্য সেটাকে তুলে ধরতে চাইছেন। আবার কেউ বলছেন যে দেশে ফিরতে পারতেছে না, সে কিভাবে দেশ পরিচালনা করবে ইত্যাদি। কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা তাদের অবশ্যই হয়তো কারণ আছে, কি কারণে তারেক রহমান আসতে পারতেছেন না সেটা। তো এর মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশের রাজনীতিতে গত ২০ বছর যাবৎ যে একটা আলোচনা চলছে -2 থিওরি, যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ২ টি প্রধান দলকে আ মাইনাস করে দিতে হবে। কারণ এই ২ টি দল পরিবারতন্ত্রের সমর্থক। পরিবার দেখা গেল যে এখানে গুরুত্বপূর্ণ দলের চেয়ে। তো কথাটার মধ্যে অনেক সত্যতা আছে। বিশেষ করে আওয়ামী লীগ শেখ পরিবারের নিয়ন্ত্রণে, তারাই দেখা গেল যে সেখানে প্রধান হবে। দলের মধ্যে আ গণতন্ত্রের চেয়ে পরিবারের প্রতি বা দলের প্রধান নেতৃত্বের প্রতি আনুগত্য, এটাই হলো এখন পর্যন্ত বাংলাদেশের মূলধারার রাজনীতি। সেখানে দেখা গেল যে আ দলীয় শৃঙ্খলা বা গণতন্ত্রের চেয়ে দলের যে বস, তার প্রতি আনুগত্যটাই বেশি মূল্য দেওয়া হয়। যে কোনো ধরনের প্রতিবাদ করবে বা দলীয় আ শৃঙ্খলা বা দলীয় নেতৃত্বের নির্দেশ না মেনে নিজের মতামত প্রকাশ করবে, তার জন্য
এই দুই দলের রাজনীতি দেখা গেল যে তেমন সমীচীন নয়। তো এরকম অনেকগুলি উদাহরণ আমরা দেখেছি যে এই দুই দল থেকেই অনেকে বহিষ্কৃত হয়েছেন দলের প্রধানের বিপক্ষে যাওয়ার কারণে, অথবা দলের প্রধান বা দলের যে আইডিওলজি সেগুলি নিয়ে প্রতিবাদ করার কারণে। তো সে কারণে সিভিল সোসাইটির মধ্যে বা শিক্ষিত লোকজনের মধ্যে যে এই পরিবার প্রথা বাতিল করা বা পরিবারতন্ত্রকে বিলোপ করার জন্য একটা -2 তত্ত্ব আগে থেকে চালু আছে। তো এবারে যেটা শোনা যাচ্ছিল সেটা হলো যে -2 বদলে এখন -4 তত্ত্ব, যে বিএনপি, আওয়ামী লীগ এরা তো আছেই, একই সাথে জামাত এবং জাতীয় পার্টি, এই দুটি দলকেও বাতিল করে দিতে হবে। মানে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠিত দল আছে, রাজনৈতিক দল, তাদের সবাইকে বাতিল করে দিয়ে নতুন করে জেন জি বা যারা আছে এখন দেশে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেগুলি দিয়ে রাজনীতি চলবে। এটা দেশের সিভিল সোসাইটি, রাজনীতিবিদ এবং দেখা গেল বিদেশি অনেক পক্ষ এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে চলছে বা কাজ করে যাচ্ছে, এরকমটা মাঝে মধ্যেই শোনা যায়। তো এখন মনে হয় তাদের এই লক্ষ্য অর্জনের দিকে তারা অনেকটুকু এগিয়ে যেতে পেরেছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন নেই। ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগ দেখা গেল যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তো এরকম অবস্থায় যদি বিএনপিকে বাতিল করে দেওয়া যায় বা বিএনপিকেও যদি রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়, যেটা হতে পারে যদি বিশেষ করে সম্পূর্ণভাবে সফল না হলেও যদি খালেদা জিয়া এবং তারেক রহমান নেতৃত্বে অনুপস্থিত থাকেন, তাহলে সেরকম পরিস্থিতি হলেও হতে পারে। বিশেষ করে এই দলের হাল ধরার জন্য বাকি যেসব নেতৃত্ব আছেন তারা কেউ কাউকে মানবে না। এটা আমরা খালেদা জিয়া যে কারণে রাজনীতিতে এসছেন, যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে দেখা গেল যে ওই দলে তো রাজনীতিবিদের অভাব ছিল না, কিন্তু সেখানে কেউ কাউকে নেতা মানতে চাননি। তো সবাই মিলে দেখা গেল যে ওনার যে জিয়াউর রহমানের যে মানে গৃহবধূ ছিলেন খালেদা জিয়া, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা ছিল না, তাকে এসে দলের হাল ধরতে হয় এবং দলের নেতৃত্ব তার হুকুম মানতে বা তার অর্ডার শুনতে কোনো সমস্যা হয়নি। অথচ নিজেরা কেউ কাউকে নেতা মানতে হয়তো পারবে না। তো এটা একটা বাংলাদেশের একটা বড় ধরনের সমস্যা। বিশেষ করে আহ গণতন্ত্র হলেও মানুষের মন মানসিকতা এখনো সামন্ততান্ত্রিক একটা ব্যাপার রয়ে গেছে, যেখানে দেখা গেল যে আপনার জমিদারি প্রথা, জমিদার যে জমিদারি চালাবে, জমিদারি প্রথাটা থাকবে। তো এক জমিদার কেন আরেক জমিদারকে বস মনে করবে? তো সেই ক্ষেত্রে দেখা গেল যে যাদের মানে অলরেডি একটা অবস্থান হয়ে গেছে, যে দেখা গেল যে শেখ পরিবার আওয়ামী লীগের একটা মানে মূল কর্ণধার পরিবার, আবার একইভাবে বিএনপিতে খালেদা জিয়া বা জিয়া পরিবার, তারাই দেখা গেল যে মেইন। এর বাইরে বাকি যারা আছে তারা হয়তো লোকাল বা স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় প্রভাবশালী নেতা, কিন্তু জাতীয় পর্যায়ে বা সুপার যে একটা সবার উপরে যে একটা নেতৃত্ব, সেটা কেউই হয়তো কাউকে মেনে নেবে না, দলে বিশৃঙ্খলা তৈরি হবে। তো একইভাবে দেখা গেল যে এবারে এই ইন্টারিম সরকারের সময়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারেও একটা আমরা প্রচারণা, এমনকি মাঠের বিভিন্ন উদ্যোগও দেখতে পাই, যেখানে ভিপি নূর নামে পরিচিত যে নেতা আছেন এখন গণপরিষদের, তিনি দেখা গেল বিশাল মিছিল সহকারে জাতীয় পার্টির অফিস ভাঙতে গিয়েছিলেন এবং সেখানে দেখা গেল তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেদম মার খেয়ে সিঙ্গাপুরে চিকিৎসাও করে এসছেন। তো ওই ঘটনার পর থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে হয়তো কিছুটা আমরা থমকে যেতে দেখেছি। এখন শোনা যাচ্ছে জাতীয় পার্টি হয়তো সামনের ইলেকশনেও অংশ নিবে, যদি ইলেকশন হয় আর কি। কারণ ইলেকশন নিয়েও বাংলাদেশে এখনো অনেক সন্দেহ কাজ করতেছে। বিশেষ করে যদি ফেব্রুয়ারির প্রথম দিকে ইলেকশন হয়, তাহলে এখন 2 মাসেরও কম সময় আছে। তো ফেব্রুয়ারির এখন ডিসেম্বরের ফার্স্ট উইক চলতেছে। তো বাংলাদেশের তফসিল
কবে ঘোষণা করা হয়, নির্বাচনের ৩ মাস আগে, ২ মাস আগে যখনই করা হোক, সেখানে দেখা গেল যে তফসিল এখনো ঘোষণা করা হয়নি। হয়তো অচিরেই সরকার করবেন সেটা। কিন্তু একই সাথে দেখা গেল যে নির্বাচন বানচাল বা নির্বাচন না হওয়ার জন্য অনেকে অনুযোগ করছেন। বিশেষ করে এনসিপি নামে যে ইউনূসের স্নেহধন্য যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, -4 বা -2 যেটাই হোক না কেন সেটা হলে তারাই হয়তো সবচেয়ে বেশি লাভবান হবে। তো তারা তাদের নেতৃত্ব দেখা গেল ইদানিং আ নির্বাচন কমিশন অফিসে গিয়ে খালেদা জিয়ার অসুস্থতার অভিযোগ তুলে নির্বাচনকে বা তফসিল ঘোষণা করতে বিলম্ব করার জন্য বলছে। তো এটা এখন আসলে যদি নির্বাচন তফসিল ঘোষণা করা না হয়, তাহলে দেখা গেল যে সরকার কোন একটা অজুহাত খুঁজবে। তো বিএনপিতে অবশ্যই এটা একটা বিশাল বড় ঘটনা যে খালেদা জিয়ার অসুস্থতা, তার মৃত্যুশয্যায় তিনি। তো এরকম অবস্থায় আ দেখা গেল যে বিএনপির কর্মী বা যারা সারা দেশের রাজনীতিতে আছেন তাদের মধ্যে এক ধরনের আ ভয়, তারপরে কি বলে এটাকে যে অনিশ্চয়তা এখন কাজ করতেছে। দলের কি হবে? এবং তারেক রহমান দেখা গেল যে এই গত কয়েক মাস ধরে তিনি দেশে আসছেন, তার জন্য গাড়ি কেনা হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, ইত্যাদি, ইত্যাদি নানা কথা হচ্ছে। কিন্তু দেখা গেল তিনি আজকে গণ-অভ্যুত্থানের পরে ১৫-১৬ মাস পার হয়ে গেলেও তিনি দেশে ফিরে আসতে পারতেছেন না। এবং মনে হয় যেন যে শতভাগ নিশ্চয়তা না পেলে তিনি হয়তো দেশে ফিরবেন না এরকম। এখন শতভাগ নিশ্চয়তা কি যে মানে নির্বাচনী তফসিল ঘোষণার পরে তার নিরাপত্তা কতটুকু বাড়বে এবং খালেদা জিয়াকে ইদানিং দেখা গেল সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে, নানা ধরনের সম্মানে সম্মানিত করা হয়েছে। তো সেই সম্মান কি তারেক রহমানের প্রতিও এক্সটেন্ড করা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। তো এর মধ্যে দেখা গেল যে তারেক রহমান আসছেন না আপাতত। এটা মোটামুটি হয়তো নিশ্চিত। আমরা যা শুনতেছি যে খালেদা জিয়াকেই হয়তো দেখা গেল যে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো খালেদা জিয়া লন্ডনে চলে গেলে তারেক রহমানও লন্ডনে। এর মধ্যে নির্বাচনী তফসিল যদি ঘোষণা করা হয়, তারপরে তারা কি আসতে পারবেন কিনা বা খালেদা জিয়া এবং তারেক রহমান তারা দুজনেই যদি লন্ডনে যান, অনেকেই ধারণা করছেন তারা সেখানেই হয়তো আটকা পড়ে যাবেন। তাদের জন্য হয়তো আর বাংলাদেশে আ ফেরা হবে না। বিভিন্ন ধরনের স্পেকুলেশন চলছে। তো এর মধ্যে জামাত এবং যারা মানে এনসিপি এবং অন্যান্য অনেক দল আছে, তারা তো অনেক আগে থেকে আসলে নির্বাচন চায় না। তো তাদের জন্য একটা সুযোগ আসলে এখন। এবং অধ্যাপক ইউনূসও দেখা গেল যে মানে নানা ধরনের তালবাহানা করে-টরে একটা সর্বকালের সেরা নির্বাচন দিবেন বলে একটা আশ্বাস দিয়ে আসতেছেন এবং বাংলাদেশের মানুষও সরকারের কথা খুব বিশ্বাস করে। যতই স্পেকুলেশন হোক, যাই হোক না কেন, সরকার বলছে যেহেতু নির্বাচন হবে, তখন নির্বাচন হবে। এরকম একটা চিন্তার মধ্যে আছে এবং দেখা গেল হয়তো নির্বাচন হবে। কিন্তু নির্বাচন হলে আ নির্বাচনের আউটকাম কি হবে? সেটা নিয়েও জনমনে অনেক প্রশ্ন। বিশেষ করে আ এটা এখন সবাই জানেন যে জামাতে ইসলামী বাংলাদেশ তারা কার্যত এখন ক্ষমতায় আছে। প্রশাসনে, ইউনিভার্সিটিগুলিতে বা বিভিন্ন জায়গায় সর্বত্র আসলে তারা তাদের নিজেদের লোক বসিয়ে দিয়েছেন এবং তারা এখন একটা সুসংহত দল। তারা মনে, মনে হয়তো ভাবছেন যে তারাই ক্ষমতায় আসতেছেন। যদি সেরকম কোনো মিরাকল ঘটে যায় যে এই ইউনিভার্সিটি গুলিতে যেমন ঘটেছে যে দেখা গেল যে জামাতে ইসলামের বা শিবিরের পুরো প্যানেল জয়লাভ করেছে যেটা হয়তো অনেকের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। তো জাতীয় নির্বাচনেও সেরকম কিছু যদি ঘটে যায় তখন সেক্ষেত্রে বিএনপির কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না। তো আপাতত জামাত মানে ইলেকশন চাচ্ছে না বা চাচ্ছে একটা দোলাচলের মধ্যে আছে। আসন ভাগাভাগি নিয়ে নানা ধরনের নেগোসিয়েশন চলতেছে। আসলে দেশের মানুষজন একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু দেশে নির্বাচনী পরিবেশটা তৈরি হয়নি। এবং নির্বাচন নিয়ে সংশয় এখনো কাটেনি। ফলে দেখা গেল যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে ২ মাসেরও কম সময় আছে। কিন্তু এখনো মাঠে ঘাটে নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি। তো বাংলাদেশ একটা মানে খুবই আ সংকটজনক পরিস্থিতি পার করতেছে এখন।
বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির বাইরে, তারপরে বিএনপিতে এই ধরনের একটা দুর্বলতা, এবং জামাত দেখা গেল যে তাদের জনসমর্থন নেই তেমন, কিন্তু তারা ক্ষমতায় আছে, এবং আহ, ক্ষমতার যে অবস্থান প্লাস গত আসলে 15 বছরে মানুষের ভিতরে এক ধরনের পরিবর্তনও এসছে, বিশেষ করে শেখ হাসিনার যে রাজনীতি তার কারণে তিনি সবসময় বিএনপিকে কোণঠাসা করে এসেছিলেন। অপরদিকে জামাত দেখা গেল যে ওই শেখ হাসিনার সময়টাতে অনেক ফেভার পেয়ে এসছে, এবং তারা দেখা গেল যে আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে ঘাপটি মেরেছিল, ফলে তাদের ক্ষয়ক্ষতি কম হয়েছে এবং তারা ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছে। একই সাথে বর্তমানে বিভিন্ন ইসলামী দলের সাথে জামাতের যে জোট, সেখানে তারা একটা বড় ধরনের শক্তিমত্তার প্রকাশ দেখাচ্ছে, যদিও বাস্তবতা হয়তো ভিন্ন। একই সাথে যদি আওয়ামী লীগের সাথে জামাতের কোনো ধরনের আঁতাত হয়ে থাকে, অথবা যদি আওয়ামী লীগের কিছু ভোট টানতে পারে, সাথে প্রশাসনিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন কিছু মিলিয়ে আসলে নির্বাচন নিয়ে কেউ খুব নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। তবে সুষ্ঠু নির্বাচন হলে হয়তো দেখা গেল যে বিএনপি একটা মেজরিটি পাবে, কিন্তু বিএনপির নেতৃত্ব যদি এরকম দোলাচলে থাকে, তারা যদি দেশে অবস্থান নিতে না পারে, এবং বিএনপির টপ ব্রাস যদি দেখা গেল যে বিদেশে আটকা পড়ে যায়, তাহলে বিএনপিও ঠিক কতটুকু কি করতে পারবে সেটা আসলে দেখার বিষয়। তো দেখা যাক, আশা করি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য খুব শিগগির তফসিল ঘোষণা করবে এবং দেশের মানুষকে এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে নিস্তার দিবে। খালেদা জি অসুস্থ সেটা ঠিক, কিন্তু একজনের অসুস্থতার জন্য তো দেখা গেল যে নির্বাচন বা তফসিল বন্ধ করে রাখা বা তফসিল ঘোষণা না করার যে আবদার এনসিপির পক্ষ থেকে আমরা দেখেছি, সেটা তো আসলে ঠিক না। কারণ কি বলে এটাকে, শো মাস্ট গো অন। যেহেতু নির্বাচন করবে, এবং ইউনূস সরকার যেহেতু একটা আহ স্মরণকালের সেরা বা ঐতিহাসিক একটা নির্বাচন দিবেন বলে প্রমিস করেছেন, আশা করি তিনি তার প্রমিস রাখবেন। থ্যাংক ইউ।